হুম। সাহারা মরুভূমির খা খা রোদ্দুরের কথা একটু ভাবুন তো। চারিদিকে ধু ধু বালি, আর তার ঠিক মাঝখানে একটা একেবারে সাধারণ বেদুইন তাঁবু। আচ্ছা। তো সেই তাঁবুর ভেতরে বসে এক লোক রেডিওতে বিবিসির খবর শুনছেন, আর মানে একা একাই হাসছেন। হাসছেন কেন? হ্যাঁ, কারণ রেডিওতে তাকে নিয়েই কথা হচ্ছে। পশ্চিমা বিশ্ব তাকে ডাকছে পাগল কুকুর বা ম্যাড ডগ, আর তিনি সেসব শুনে স্রেফ তাচ্ছিল্যের হাসি হাসছেন। ও, বুঝতে পেরেছি। যেন তিনি এই পুরো পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে সম্পূর্ণ নিজস্ব এক জগতে বাস করছেন। তিনি হলেন মুয়াম্মার গাদ্দাফি। একেবারে সিনেমার মতো একটা দৃশ্য, তাই না? ভাবতেই অবাক লাগে। একদমই তাই। মানে, যে মানুষটা মরুভূমির ভেতর এত শান্তিতে বসে আছেন, তাকে নিয়ে সারা পৃথিবীতে এত তোলপাড়। এই শান্ত মানুষটি কিন্তু একই সাথে বিশ্বের অন্যতম মেরুকৃত বা পোলারাইজিং একটা চরিত্র, ঠিক। যাকে পশ্চিমা বিশ্ব আখ্যা দিয়েছিল এক উন্মাদ স্বৈরশাসক হিসেবে। অথচ ঠিক একই সময়ে আফ্রিকায় তিনি হয়ে উঠেছিলেন এক প্যান আফ্রিকান আইকন বা পূজনীয় এক শহীদ। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই দ্বৈত সত্তার পেছনের গল্পটাই খুঁজব। দারুণ একটা বিষয়। দ্য আফ্রিকা রিভিউয়ের একটি দারুণ প্রবন্ধ এবং আরও বেশ কিছু ঐতিহাসিক নিবন্ধ ঘেঁটে আমরা আজ বোঝার চেষ্টা করব একজন মানুষ কিভাবে একই সাথে পশ্চিমা বিশ্বের কাছে ত্রাস এবং নিজের মহাদেশের কাছে ত্রাতা হয়ে উঠতে পারেন। হ্যাঁ, বিষয়টা সত্যি খুব কৌতূহল উদ্দীপক। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। একদম শুরু থেকেই শুরু করা যাক। এই মানুষটি কিন্তু কোনো রাজপ্রাসাদে জন্ম নেননি। একেবারেই না। বরং তার শুরুটা হয়েছিল আক্ষরিক অর্থে শূন্য থেকে। শূন্য থেকে মানে? ধরুন, ১৯৪০-এর দশকের শুরুর দিকে লিবিয়ার মরুভূমিতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে, তখন এক সাধারণ উট পালকের ঘরে তার জন্ম। ও আচ্ছা। লিবিয়া তখন চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে যাচ্ছে। মানুষের বেঁচে থাকাই একটা বড় সংগ্রাম। আচ্ছা, আমি যখন সোর্সগুলো পড়ছিলাম, একটা তথ্য আমাকে খুব অবাক করেছে। কি সেটা? এই ছেলেটিকে বাকি পড়ালেখা করার জন্য প্রতি সপ্তাহে ৩০ কিলোমিটার পথ হেঁটে সিরতের একটা স্কুলে যেতে হতো। হ্যাঁ, এটা একদম সত্যি। আর সপ্তাহের বাকি দিনগুলোতে তার ঘুমানোর জায়গা ছিল স্থানীয় একটা মসজিদ। মানে একেবারে তৃণমূল থেকে উঠে আসা বলতে যা বোঝায়। ঠিক। আর এই যে বেদুইন জীবনাচরণ, এর সাথে তার নিবিড় সম্পর্কই কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। সেটা কিভাবে? তরুণ বয়সে রেডিওতে তিনি মিশরের নেতা গামাল আবদেল নাসেরের কথা শুনতেন। নাসেরের পশ্চিমা বিরোধী অবস্থান, তার আরব জাতীয়তাবাদ, এসব কিছু তরুণ গাদ্দাফিকে প্রবলভাবে আলোড়িত করে। আচ্ছা। নাসেরের ফিলসফি অব দ্য রেভলিউশন বইটি তিনি এমনভাবে আত্মস্থ করেন যে নিজেই সামরিক বাহিনীতে যোগ দিয়ে বসেন। শুধু যোগ দিয়েই তো তিনি থেমে থাকেননি। না, তিনি সেখানে একটা ফ্রি অফিসার্স মুভমেন্ট বা স্বাধীন সেনা কর্মকর্তাদের একটা গুপ্ত দল তৈরি করে ফেলেন। এখানে আমি একটা অ্যানালজি টানতে চাই। হ্যাঁ, বলুন। তো দল তৈরি করার কৌশলটা কিন্তু পুরোপুরি আধুনিক যুগের কোনো সিলিকন ভ্যালি স্টার্টআপের মতো। মানে, স্টার্টআপ কেন বলছেন? মানে ভাবুন, একটা স্টার্টআপ যেমন একেবারে গোপনে যাকে বলে স্টিলথ মোডে কাজ করে যায়, বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো এতই ধীরগতির হয় যে তারা টেরই পায় না নিজ দিয়ে কি ঘটে যাচ্ছে। দারুণ একটা তুলনা। ঠিক তাই ঘটেছিল। তাই না? হ্যাঁ, তৎকালীন রাজা ইদ্রিসের বিশাল গোয়েন্দা বাহিনী ছিল, কিন্তু তারা খুঁজছিল প্রথাগত কোনো বড় সামরিক হুমকি। রাজা বা তার গোয়েন্দারা ভাবতেও পারেননি যে নিচুতলার কিছু তরুণ সেনা কর্মকর্তা কোনো বিপদ ঘটাতে পারে। সেটাই। আর গাদ্দাফি কাজ করছিলেন একেবারে ছোট ছোট সেল বা কোষে বিভক্ত হয়ে, একজন ধরা পড়লেও যাতে পুরো নেটওয়ার্কের কোনো ক্ষতি না হয়। একেবারে লোকচক্ষুর অন্তরালে থেকে তিনি নিজের সমর্থক গোষ্ঠী তৈরি করছিলেন। আর তারপর হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখল পুরো সিস্টেমটাই এই নতুন স্টার্টআপ দখল করে নিয়েছে। একেবারে তাই। ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর। নাজা ইদ্রিস তখন দেশের বাইরে ছুটিতে ছিলেন, তাই তো? হ্যাঁ, আর সেই সুযোগে বিনা রক্তপাতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতা দখল করে নেয় গাদ্দাফির দল। এই অভ্যুত্থানের কোডনেম ছিল অপারেশন জেরুসালেম। ও, একেই কি শ্বেত বিপ্লব বলা হয়? ঠিক। একে বলা হয় শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। এই যে একেবারে নিভৃতে, মানে গোপনে কাজ করে চূড়ান্ত আঘাত হানা, গাদ্দাফির এই গোপন ক্ষমতার প্রতি আকর্ষণ কিন্তু তার আজীবনের রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়ায়। একদম সঠিক বলেছেন।
প্রকাশ্যে যা বলা হতো তার চেয়ে গোপনে যা ঘটত সেটাই ছিল গাদ্দাফির আসল শক্তি। দাঁড়ান, এখানে একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। ক্ষমতা তো দখল করলেন, হ্যাঁ, কিন্তু সোর্সগুলোতে দেখছি তিনি সাহারা মরুভূমির নিচ দিয়ে বিশাল কৃত্রিম নদী বানাচ্ছেন, সারা দেশে ফ্রি হাসপাতাল বানাচ্ছেন, হুম, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের সশস্ত্র গোষ্ঠীকে টাকার বস্তাও পাঠাচ্ছেন। একজন উটপালকের ছেলের কাছে একটা আস্ত দেশ চালানো এবং বিশ্বজুড়ে এত টাকা ছড়ানোর মতো অর্থ কোত্থেকে এলো? খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। আর এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে লিবিয়ার ভূগর্ভে। ভূগর্ভে মানে? তেলের কথা বলছেন? হ্যাঁ, তেল। ১৯৫৯ সালে লিবিয়ায় বিপুল পরিমাণ তেলের খনি আবিষ্কৃত হয়। ক্ষমতা দখলের পরপরই গাদ্দাফির সবচেয়ে বড় পদক্ষেপ ছিল পশ্চিমা তেল কোম্পানিগুলোর একচেটি আধিপত্য ভেঙে দেওয়া। ও, তার মানে তিনি তেলের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন? ঠিক তাই। তিনি তেলের দাম বাড়িয়ে দিলেন এবং লিবিয়ার তেলের একটা বিশাল অংশ সরাসরি রাষ্ট্রের কোষাগারে নিয়ে এলেন। অবিশ্বাস্য। এই বিপুল পরিমাণ পেট্রোডলার বা তেলের টাকাই ছিল তার সমস্ত স্বপ্নের জ্বালানি। তার মানে তেল বিক্রি করে আসা এই অঢেল টাকা দিয়েই তিনি দেশ চালানোর সেই অদ্ভুত মডেলটা দাঁড় করিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, তিনি তো আবার লিবিয়াকে সাধারণ রিপাবলিক বা প্রজাতন্ত্র বলতেও নারাজ ছিলেন। একদমই তাই। লিবিয়াকে তিনি নতুন নাম দিলেন জামাহিরিয়া। জামাহিরিয়া এর মানে কি? এটি গাদ্দাফির নিজের তৈরি করা একটা শব্দ, যার অর্থ হল জনগণের রাষ্ট্র বা দি মাস স্টেট। তিনি তার বিখ্যাত গ্রিন বুক বা সবুজ বই প্রকাশ করলেন। আচ্ছা, ওই বইতেই কি তার রাজনৈতিক দর্শনগুলো ছিল? হ্যাঁ, সেখানে তার থার্ড ইন্টারন্যাশনালিস্ট থিওরি বা তৃতীয় আন্তর্জাতিক তত্ত্ব তুলে ধরলেন। তার দাবি ছিল পশ্চিমা পুঁজিবাদ এবং সোভিয়েত কমিউনিজম দুটোই চরমভাবে ব্যর্থ। তাহলে তার সমাধান কে ছিল? তার মতে জনগণের সরাসরি শাসনই হল একমাত্র মুক্তির পথ। আর এই তথ্যাকথিত জনগণের শাসনের অধীনেই সেই বিখ্যাত গ্রেট ম্যান মেড রিভার বা বিশাল কৃত্রিম নদী তৈরি হয়, তাই না? হ্যাঁ, সাহারা মরুভূমির নিচ থেকে পানি তুলে এনে হাজার হাজার কিলোমিটার পাইপের মাধ্যমে লিবিয়ার শহরগুলোতে সরবরাহ করা হয়েছিল। আমি পড়েছি গাদ্দাফি একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলতেন। বলতেনই তো। এছাড়া শিক্ষাক্ষেত্রে সাক্ষরতার হার নাটকীয়ভাবে বেড়ে যায় এবং চিকিৎসা সেবা হয়ে ওঠে সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। বাহ্যিকভাবে এগুলো তো অভাবনীয় সাফল্যে মনে হচ্ছে। সন্দেহ নেই, তেলের টাকা সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু কিন্তু কি? এই যে আপনি বললেন তথাকথিত জনগণের শাসন, এখানেই আসল মেকানিজমটা বুঝতে হবে। জমাহিরিয়া সিস্টেমে আসলে কি হতো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো জানতে চাই। গাদ্দাফি দেশের সমস্ত প্রথাগত রাজনৈতিক কাঠামো, যেমন সংসদ, রাজনৈতিক দল, মন্ত্রিসভা, এমনকি ট্রেড ইউনিয়ন, সব ভেঙে দিলেন। সব ভেঙে দিলেন? তাহলে দেশ চলতো কিভাবে? এর বদলে তৈরি হলো পিপলস কমিটি বা জনগণের কমিটি। আমি ঠিক এই জায়গাটাতেই খটকা খাচ্ছিলাম। কোন জায়গাটায়? গাদ্দাফি তো এক পর্যায়ে ঘোষণা দিলেন যে তিনি রাষ্ট্রপ্রধানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। হ্যাঁ, দিয়েছিলেন তো। তিনি নিজেকে কেবল ব্রাদারলি গাইড বা পথপ্রদর্শক হিসাবে দাবি করতে শুরু করলেন। ঠিক। তো যদি সব ক্ষমতাই ওই জনগণের কমিটির হাতে থাকে আর তার কোনো সরকারি পদই না থাকে, তাহলে বাস্তবে তিনি একনায়ক হলেন কিভাবে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো গাদ্দাফি কিভাবে সরাসরি গণতন্ত্রের মোড়ক ব্যবহার করে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন। একটু বুঝিয়ে বলবেন? একটু ভেবে দেখুন, যখন কোনো দেশে প্রথাগত সরকার ব্যবস্থা বা আমলাতন্ত্র থাকে না, তখন সবকিছুই খুব অস্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, কোনো কাঠানো থাকে না। আর এই রাজনৈতিক অস্পষ্টতার সুযোগ নিয়েই তিনি নিজেকে সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে নিয়ে যান। আচ্ছা। যেহেতু কাগজে কলমে তার কোনো সরকারি পদ ছিল না, তাই দেশের কোনো ব্যর্থতার দায়ভারও তার উপর বর্তাত না। ও, বুঝতে পারছি। মানে পর্দার সামনে জনগণের কমিটি কাজ করছে, কিন্তু আসল কলকাঠি নাড়ছেন তিনি। ঠিক তাই। পর্দার আড়াল থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, বিপ্লবী কমিটিগুলো এবং তার বিশ্বস্ত রেভলিউশনারি নন বা মহিলা দেহরক্ষীদের মাধ্যমে নিরঙ্কুশ ক্ষমতা ঠিকই তার হাতে থেকে গিয়েছিল। তার মানে পুরোটাই একটা মেকি ব্যবস্থা ছিল। শুধু মেকি না, এই উন্নয়নের আড়ালেই শুরু হয়েছিল গ্রিন টেরর বা সবুজ ত্রাসের এক ভয়ের রাজত্ব। গ্রিন টেরর? হ্যাঁ, ভিন্ন মতাবলম্বীদের নির্মমভাবে দমন করা হতো ওই বিপ্লবী কমিটিগুলোর মাধ্যমেই, যেখানে কোনো আইনি নিয়মনীতি বা জবাবদিহিতার বালাই ছিল না। দেশের ভেতরে এই যে তিনি একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করে ফেললেন, যেখানে কেউ তাকে ছুঁতে পারছে না, আমার মনে হয় এই অজেয় হওয়ার অনুভূতিটাই তাকে দেশের বাইরে বেপরোয়া করে তুলেছিল। দারুণ একটা সাইকোলজিক্যাল কানেকশন ধরেছেন। তাই না?
দেশের ভেতরা কেউ কিছু বলতে পারছে না, তো তিনি বিশ্বমঞ্চে গিয়ে বড় বড় শক্তির সাথে লাগতে শুরু করলেন। একদম। দেশের ভেতরের এই নিরঙ্কুশ ক্ষমতাই তাকে বিশ্বমঞ্চে একজন গ্লোবাল প্রভোকেটর হিসেবে দাঁড় করিয়েছিল। ওই যে আপনি একটু আগে তেলের টাকার কথা বললেন। হ্যাঁ, সেই তেলের টাকা দিয়ে তিনি বিশ্বব্যাপী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সরাসরি অর্থায়ন করতে শুরু করেন। কাদেরকে সাহায্য করতেন তিনি? ব্রিটেনের আইরিশ রিপাবলিকান আর্মি বা আইআরএ, আমেরিকার ব্ল্যাক প্যান্থার্স, সবাইকে তিনি সহায়তা করেছেন। বাবা। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তিনি সরাসরি ফিলিস্তিনিদের পক্ষ নেন এবং ব্ল্যাক সেপ্টেম্বরের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন যোগান। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কেন বলুন তো? কারণ আমি সোর্সগুলো পড়তে গিয়ে এখানে একটা বড় ধাক্কা খেয়েছি। একদিকে পশ্চিমা মিডিয়ায় তাকে ম্যাড ডগ অফ দ্য মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের পাগল কুকুর বলে আখ্যায়িত করা হচ্ছে। হ্যাঁ, অন্যদিকে নেলসন ম্যান্ডেলার মতো এক অবিসংবাদিত নেতা, যিনি ২৭ বছর জেল খাটার পর মুক্ত হয়েছেন, তিনি গাদ্দাফিকে বুকে টেনে নিচ্ছেন। ঠিক। মানে ওয়েট, নেলসন ম্যান্ডেলা, শান্তির নোবেলজয়ী গ্লোবাল আইকন, তিনি প্রকাশ্যে গাদ্দাফিকে তার একনিষ্ঠ মিত্র বলে ঘোষণা করলেন। এবং তাকে প্রথম আল গাদ্দাফি মানবাধিকার পুরস্কারও প্রদান করলেন ম্যান্ডেলা। সেটাই তো। ম্যান্ডেলা পশ্চিমা বিশ্বের কাছে এই সম্পর্কটার ন্যায্যতা কিভাবে দিয়েছিলেন? কারণটা হলো, যখন নেলসন ম্যান্ডেলা এবং তার দল এএনসি বর্ণবাদ বা অ্যাপারথাইডের বিরুদ্ধে লড়াই করছিল আচ্ছা। এবং পশ্চিমা বিশ্ব যখন ম্যান্ডেলাকে সন্ত্রাসী তকমা দিয়ে জেলে পুরে রেখেছিল, তখন গাদ্দাফি এএনসিকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন। ও, তার মানে গাদ্দাফি তাদের দুঃসময়ের বন্ধু ছিলেন। একেবারে। ম্যান্ডেলা মুক্ত হওয়ার পর পশ্চিমা নেতারা যখন গাদ্দাফির সাথে সম্পর্ক ছিন্ন করার চাপ দিচ্ছিলেন, ম্যান্ডেলা সাফ জানিয়ে দেন যে বিপদের দিনে যে বন্ধু পাশে ছিল, পশ্চিমা বিশ্বের কথায় তাকে তিনি কোনোভাবেই অস্বীকার করবেন না। এই বিষয়টা সত্যিই অবাক করার মতো। তার মানে গাদ্দাফি একই সাথে নিপীড়ক এবং ত্রাতা, দুই ভূমিকাতেই ছিলেন। ঠিক। এবং এই বৈপরীত্যের পেছনের মনস্তত্ত্ব বোঝাটা খুব জরুরি। গাদ্দাফি খুব ভালোভাবে জানতেন কিভাবে শিকার এবং শিকারের খেলায় নামতে হয়। শিকার এবং শিকারী মানে? ধরুন, যখন আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সাথে তার দ্বন্দ্ব চরমে পৌঁছাল, তখন ৮৬ সালে আমেরিকা লিবিয়ায় সরাসরি বোমা হামলা চালায়। হ্যাঁ, ওই হামলার কথা শুনেছি। সেই হামলায় গাদ্দাফি দাবি করেন যে তার পালিত কন্যা হান্না নিহত হয়েছে। এই ঘটনাটিকে তিনি দারুণভাবে কাজে লাগান পশ্চিমা সাম্রাজ্যবাদের শিকার হিসেবে নিজেকে তুলে ধরতে। আবার ৮৯ সালের লকারবি বোমা হামলার জন্য যখন তাকে দায়ী করা হলো, প্রথমে তিনি তা অস্বীকার করেন। হ্যাঁ, অস্বীকার করেছিলেন। কিন্তু পরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে তিনি বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। ঠিক। এই পুরো সময়টাতে তিনি পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা এক অকুতভয়ের নেতা হিসেবে নিজের ভাবমূর্তি তৈরি করছিলেন, তাই না? কিন্তু ৯০-এর দশকে বিশ্ব রাজনীতির সমীকরণ অনেকটাই পাল্টে গেল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের পতন হল, পশ্চিমা চাপ চরমে পৌঁছাল, আর আরব বিশ্ব গাদ্দাফির এই পাগলাটে আচরণ নিতে পারছিল না। আরব বিশ্বের সাথে তার কি সমস্যা হয়েছিল? তিনি তো এক আরব সম্মেলনে প্রকাশ্যেই ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় পক্ষের নেতাদের সরাসরি বোকা বলেছিলেন। হা হা, অবিশ্বাস্য। তো এই অবস্থায় গাদ্দাফি বুঝতে পারলেন তার নতুন মিত্র দরকার। হ্যাঁ, আর এই খোঁজ তাকে নিয়ে গেল নিজের মহাদেশের গভীরে, আফ্রিকার দিকে। ঠিক তাই। আরব জাতীয়তাবাদের স্বপ্ন থেকে মুখ ঘুরিয়ে তিনি এবার প্যান আফ্রিকান বা সর্ব আফ্রিকান স্বপ্ন দেখতে শুরু করলেন। আফ্রিকান ইউনিয়নের একজন অত্যন্ত সক্রিয় সদস্য হয়ে উঠলেন তিনি। তার স্বপ্ন ছিল ইউরোপিয়ান ইউনিয়নের মতো আফ্রিকাকেও একটি শক্তিশালী একক ব্লকে পরিণত করা। আমি পড়েছি তিনি নাকি একক আফ্রিকান পাসপোর্টের প্রস্তাব দিয়েছিলেন। শুধু পাসপোর্ট না, তিনি প্রস্তাব দিলেন একটি একক আফ্রিকান সামরিক বাহিনী এবং সর্বোপরি সমগ্র আফ্রিকার জন্য একটি একক মুদ্রার। এখানে গিনিতে দেওয়া তার একটা ভাষণের কথা না বললেই নয়। ওই কোকাকোলার ভাষণটা। হ্যাঁ, বিশাল এক জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কোকাকোলা এবং পেপসি আফ্রিকায় তৈরি। বাহ! মানে তিনি বোঝাচ্ছিলেন যে পশ্চিমা বিশ্ব আফ্রিকা থেকে সস্তায় কাঁচামাল নিয়ে যায়, আর সেই কাঁচামাল দিয়ে তৈরি পণ্য আবার চড়া দামে আফ্রিকার মানুষদের কাছেই বিক্রি করে। একদম সত্যি কথা। যারা শুনছেন, একটু চিন্তা করে দেখুন আফ্রিকার সাধারণ মানুষের কাছে এই কথাগুলো কতটা শক্তিশালী বার্তা হিসাবে পৌঁছেছিল। একেবারে। কিন্তু এই কথার চেয়েও বেশি শক্তিশালী ছিল তার পেছনের অর্থনীতি। অর্থনীতি
মানে ওই একক মুদ্রার বিষয়টা? হ্যাঁ, যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে একটা জিনিস পরিষ্কার হবে। আপনি যদি তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ফাঁস হওয়া ইমেলগুলো পড়েন, দাঁড়ান, ইমেলে গাদ্দাফির কথা ছিল? হ্যাঁ, সেখানে পরিষ্কার বলা আছে যে গাদ্দাফির কাছে ১৪৩ টন সোনা এবং প্রায় সমপরিমাণ রূপা সংরক্ষিত ছিল। ওরে বাবা, এত সোনা! আর এই বিপুল পরিমাণ সম্পদ তিনি জড়ো করেছিলেন গোল্ডেন দিনার নামক একটা নতুন প্যান আফ্রিকান মুদ্রা চালু করার জন্য। আমি এই গোল্ডেন দিনার পরিকল্পনাটা সোর্সে দেখছিলাম। যদি তিনি সত্যি এটা করতে পারতেন, তাহলে তো তিনি পশ্চিম আফ্রিকাকে ফরাসি মুদ্রার দাসত্ব থেকে বের করে আনতেন। একদম ঠিক ধরেছেন। এটা তো শুধু একটা রাজনৈতিক স্ট্যান্ড ছিল না, এটা ছিল ফ্রান্সের বিরুদ্ধে সরাসরি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা, তাই না? শতভাগ সত্যি। পশ্চিম আফ্রিকার অনেকগুলো দেশ তখন এবং এখনও CFA ফ্র্যাঙ্ক নামের একটি মুদ্রা ব্যবহার করত। আচ্ছা। এই মুদ্রাটি পুরোপুরি ফ্রান্সের দ্বারা নিয়ন্ত্রিত। এই জায়গাটা যারা শুনছেন তাদের জন্য আমি একটু ভেঙে বলি। হ্যাঁ, বলুন। ধরা যাক, একজন মানুষ খুব কষ্ট করে মাস শেষে বেতন পেলেন, আচ্ছা। কিন্তু তার পুরনো বাড়িওয়ালা এসে তাকে বলল যে তার জমানো টাকার অর্ধেকটা বাড়িওয়ালার ব্যক্তিগত সিন্দুকে রাখতে হবে, এবং সে টাকাটা কিভাবে খরচ করবে সেটাও বাড়িওয়ালাই ঠিক করে দেবে। হ্যাঁ, চমৎকার একটা অ্যানালজি দিয়েছেন। ঠিক এই কাজটাই ফ্রান্স করছিল আফ্রিকার দেশগুলোর সাথে, তাই না? আফ্রিকান দেশগুলোকে তাদের রিজার্ভের একটা বিশাল অংশ ফ্রান্সের ব্যাংকে জমা রাখতে হতো। একদম ঠিক। গাদ্দাফির পরিকল্পনা ছিল এই আফ্রিকান দেশগুলোকে ফরাসি মুদ্রার এই শোষণ থেকে বের করে এনে স্বর্ণভিত্তিক গোল্ডেন দিনারের অধীনে নিয়ে আসা। ও, বুঝতে পেরেছি। এটি বাস্তবায়িত হলে আফ্রিকায় ফ্রান্সের নব্য ঔপনিবেশিক অর্থনৈতিক আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়ত। গাদ্দাফি পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক কাঠামোর একেবারে মূল ভিত্তিতেই আঘাত করার প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক যখন তিনি পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার মধ্যে এই বিশাল পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন, তখনই তার নিজের দেশে আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, ২০১১ সাল। শুরু হয় আরব বসন্ত। টিউনিশিয়া এবং মিশরের পর সেই বিপ্লবের ঢেউ আছড়ে পড়ে লিবিয়ায়। এবং এখানে একটা বড় প্রশ্ন আসতে পারে। এই যে আমরা একটু আগে আলোচনা করলাম, বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা, পানি এত কিছু দেওয়ার পরও লিবিয়ার মানুষ কেন তার বিরুদ্ধে রাস্তায় নামল? ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। সমস্যাটা কোথায় ছিল আসলে? সমস্যাটা ছিল ওই জামাহেরিয়া সিস্টেমের ভেতরের পচনে। পচন। ৪ দশক ধরে গাদ্দাফি এমন একটা ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। ওই যে গ্রিন টেররের কথা বললেন, হ্যাঁ, মানুষের মনে একটা চাপা ক্ষোভ এবং ভয় জমেছিল। যখন চারপাশের দেশগুলোতে স্বৈরশাসকদের পতন হতে শুরু করল, লিবিয়ার সাধারণ মানুষ সেই জমে থাকা ক্ষোভ থেকেই রাস্তায় নেমে আসে। আর গাদ্দাফি তখন কি করলেন? তিনি কোনো সংস্কারের পথে না হেঁটে নিজের দেশের নাগরিকদের ওপরই নিষ্ঠুর দমননীতি শুরু করলেন। আর এই সুযোগটাই কাজে লাগালো পশ্চিমা বিশ্ব। ন্যাটো লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করল। হ্যাঁ, নো ফ্লাই জোন ঘোষণা করা হলো। শুরু হলো আকাশ থেকে বোমাবর্ষণ এবং ড্রোন হামলা। পশ্চিমা সমর্থনপুষ্ট বিদ্রোহীদের কাছে ধীরে ধীরে পতন হতে শুরু করল জামাহিরিয়া। গাদ্দাফির শেষ দৃশ্যগুলো কিন্তু যে কোনো ট্র্যাজেডি সিনেমাকেও হার মানায়। সত্যি বলতে সোর্সগুলো পড়তে গিয়ে আমারও তাই মনে হয়েছে। একজন মানুষ যিনি ৪ দশক ধরে রাজকীয়ভাবে জীবনযাপন করেছেন, তাকে শেষ পর্যন্ত ফিরে যেতে হলো সেই মরুভূমিতেই, নিজের জন্মস্থান সিরতে। যখন তার কনভয় ন্যাটোর বোমার শিকার হল, তখন তিনি তার কিছু অনুগত সঙ্গী নিয়ে লুকালেন সড়কের পাশের একটা ড্রেনেজ পাইপের ভেতরে। একটা পাইপের ভেতরে? হ্যাঁ, সেখান থেকেই বিদ্রোহীরা তাকে টেনে বের করে। রক্তাক্ত বিপর্যস্ত গাদ্দাফি তখনও বিদ্রোহীদের জিজ্ঞেস করছিলেন, তোমরা এসব কি করছো? ও। এর পরের ঘটনাগুলো অত্যন্ত করুণ এবং বিশৃঙ্খল, এবং সেখানেই তার মৃত্যু ঘটে। আর মৃত্যুর পরপরই হিলারি ক্লিন্টনের সেই বিখ্যাত দম্ভক্তি বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। উই কেম, উই স, হি ডাইড। অর্থাৎ আমরা এলাম, দেখলাম এবং সে মারা গেল। হ্যাঁ, খুব আলোচিত একটা কথা। পশ্চিমা মিডিয়া তাকে কিভাবে মনে রেখেছে তার একটা নিখুঁত উদাহরণ হল সাশা ব্যারন কোহেনের সিনেমা দ্য ডিকটেটর। সেখানে গাদ্দাফি চরিত্রটিকে অনুপ্রাণিত করে এমন একটা ক্যারিকেচার বানানো হয়েছিল যা দেখে মনে হবে তিনি শুধুই একজন হাস্যকর উন্মাদ স্বৈরশাসক ছিলেন। কিন্তু আফ্রিকার গল্পটা সম্পূর্ণ ভিন্ন। আফ্রিকায় তাকে কিভাবে দেখা হয়? আফ্রিকায় তার মৃত্যু তাকে একটি পৌরাণিক চরিত্র হিসেবে অমর করে দিয়েছে। প্যাট্রিস লুমুম্বা বা টমাস সংকারার মতো আফ্রিকান কিংবদন্তিদের পাশে আজ গাদ্দাফির নাম উচ্চারিত হয়। মানে তাকে শহীদ হিসাবে দেখা হয়? ঠিক।
কারণ আফ্রিকার অনেক মানুষের কাছে তিনি হলেন সেই নেতা যিনি আফ্রিকাকে স্বাধীন করতে গিয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদের হাতে শহীদ হয়েছেন। তার মানে গাদ্দাফি সারা জীবনই কোনো না কোনো চরিত্রে অভিনয় করে গেছেন। একদম ঠিক বলেছেন। গাদ্দাফির পুরো জীবনটাই যেন ছিল বিভিন্ন চরিত্রে অভিনয় করার এক বিশাল মঞ্চ। কখনো তিনি ছিলেন বেদুইন ইমাম, কখনো আফ্রিকার মুকুটহীন রাজা, আর একেবারে শেষে এসে তিনি অভিনয় করলেন একজন নির্যাতিত শহীদের চরিত্রে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? সব মিলিয়ে বলতে গেলে গাদ্দাফির এই 4 দশকের শাসনামল এক অদ্ভুত স্ববিরোধিতায় পূর্ণ ছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তিনি লিবিয়াকে শূন্য থেকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। হ্যাঁ, এটা তো সত্যি। কিন্তু তিনি সমস্ত প্রতিষ্ঠানিক কাঠামো ভেঙে এমন একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করে গিয়েছিলেন যে তার পতনের পর পুরো রাষ্ট্র ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সেটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা। আজ 1 দশকের বেশি সময় পার হয়ে গেছে, লিবিয়া একটি চরম বিশৃঙ্খল যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। ঠিক এই জায়গাটিতেই আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটি লুকিয়ে আছে। কোন প্রশ্নটা? গাদ্দাফির পতন কি কেবল তার অভ্যন্তরীণ স্বৈরতান্ত্রিক শাসন এবং মানবাধিকার লঙ্ঘনের পরিণতি ছিল, নাকি যদি তিনি সত্যি সফলভাবে সেই 143 টন সোনা দিয়ে গোল্ডেন দিনার চালু করতে পারতেন এবং আরব বসন্তের আগে আফ্রিকাকে অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ করতে পারতেন, তাহলেও কি বৈশ্বিক পরাশক্তিগুলো তাকে টিকতে দিত? দারুণ একটা চিন্তার বিষয় তুলেছেন। এই ঘটনাটি আমাদের এমন একটা বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় যা আমাদের ভাবায় উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে সত্যিকারের স্বাধীনতা অর্জন করা আসলেই সম্ভব। এই প্রশ্নটার উত্তর আসলে খুব সহজ নয়। যারা শুনছেন আপনাদের হয়তো এই পুরো গল্পটা শোনার পর বৈশ্বিক রাজনীতির চেনা হিসেবগুলো একটু হলেও এলোমেলো লাগছে। হ্যাঁ, লাগাটাই স্বাভাবিক। আর এটাই ছিল আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল উদ্দেশ্য, নতুন করে ভাবার খোরাক দেওয়া।